আজকে আমার আলোচনার বিষয় থাকবে হচ্ছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। না, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমি বোঝাচ্ছি যেটা যে মোর দেন ওয়ান যদি হয়, তার ডিগ্রি বা তার অর্ডার যদি হয় একের অধিক। যেমন দেখেন গত ক্লাস পর্যন্ত আমি যতগুলা মেথড নিয়ে কথা বলেছি, যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই অর্ডার ছিল হচ্ছে ওয়ান, ডিগ্রি ছিল ওয়ান, তাই না? দেখেন এবার যতগুলো মেথড আলোচনা করেছিলাম, স্ট্যান্ডার্ড রুল, গ্রুপিং, সেপারেবল, হোমোজেনিয়াস, লিনিয়ার, বার্নৌলি, ইভেন অ্যাপ্লিকেশন যেগুলো ছিল, প্রত্যেকের ক্ষেত্রে কি অর্ডার ওয়ান ছিল কিনা? জি স্যার। তাহলে প্রশ্ন কিন্তু সবসময় তো হচ্ছে এরকম ওয়ান অর্ডার দিয়ে থাকবে না ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? ডিফারেনশিয়াল ইকুয়েশন সবসময় এরকম দিয়ে থাকবে না। তাহলে যদি একটু ভিন্ন আঙ্গিকে যদি থাকে, তাহলে তাকে কিভাবে করতে হবে, সলভ করবো কিভাবে, সেটা নিয়ে একটু আজকে আলোচনা থাকবে আর কি। তাহলে সেই বিষয়ে আজকে কথা হবে। হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার বলতে আমরা বলছি একের অধিক যদি হয়, দ্যাট মিন্স ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার সেখানে 2, 3, 4 যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এরকম হয় যে d2y by dx square plus 4 dy dx plus y equals to 0, তাহলে দেখেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, কেউ কি বলতে পারবেন তার অর্ডার কত? অর্ডার 2। অর্ডার 2 আর ডিগ্রি হচ্ছে 1, তাই না? কারণ হাইয়েস্ট অর্ডারের পাওয়ার যেহেতু 1, তাহলে ডিগ্রি 1। আচ্ছা, তারপরে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকতে পারে যে y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y which equals to 0। এটাও কি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? তার অর্ডার হচ্ছে 2। y ডাবল প্রাইম মিন্স সেকেন্ড ডেরিভেটিভ, y প্রাইম মিন্স হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? এভাবেও কিন্তু ডেরিভেটিভ লেখা যায়। তারপর কোন একটা ইকুয়েশন যদি এরকম থাকে যে y ডাবল প্রাইম প্লাস y which equals to 10x, দেখেন তো এটা কি একটা অবশ্যই, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন কি ছিল? যদি ডেরিভেটিভ টার্ম কন্টেইন করলেই ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে প্রথমটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্বিতীয়টাও ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ এটাও কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না? 3 নম্বর ইকুয়েশনটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা? হ্যাঁ অথবা না বলে স্যার, হয় হ্যাঁ অথবা না স্যার, আমি বুঝতেছি না কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আপনারা, সেটা এনশিওর করি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Yes, sir. তাহলে এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তিনটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, তবে তিনটার মধ্যে দেখেন একটু ভিন্নতা আছে, যে প্রথম দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ধরন একই রকম আর এটা একটু ব্যতিক্রম, তাই না? মানে এখানে প্রথম দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে লক্ষ্য করেন, এখানে শুধুমাত্র y অথবা তার ডেরিভেটিভ টার্মগুলোই আছে, তাই না? প্রথম দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে y অথবা তার ডেরিভেটিভ টার্মগুলো, ফার্স্ট ডেরিভেটিভ আছে, সেকেন্ড ডেরিভেটিভ আছে। কিন্তু 3 নম্বর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখেন y আছে, তার ডেরিভেটিভ টার্মও আছে, সেই সাথে একটা x এর ফাংশনও কিন্তু আছে ডান দিকে, আছে না? যদি কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে শুধুমাত্র y অথবা তার ডেরিভেটিভ টার্মগুলো থাকে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে, যেমন এই দুইটাকে বলা হবে হায়ার অর্ডারের ক্ষেত্রে দিস ইজ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে কি বলা হবে? হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর হায়ার অর্ডার। আর এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখেন y আছে, তার ডেরিভেটিভ টার্ম আছে, সেই সাথে x এর ফাংশন আছে, তাহলে দিস ইজ নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন হোমোজেনিয়াস। তাহলে হোমোজেনিয়াস আর নন হোমোজেনিয়াস কে আইডেন্টিফাই করা যাবে। হোমোজেনিয়াস কখন হবে? যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে y এবং তার ডেরিভেটিভ টার্মগুলো থাকে, তাহলে সেটা হোমোজেনিয়াস। আর নন হোমোজেনিয়াস হচ্ছে যে না, তার বাইরে যদি অন্য কোনো x এর ফাংশনও থাকে, মানে রাইট হ্যান্ড সাইডে বিশেষ করে,
রাইট হ্যান্ড সাইডে যদি এক্স এর টার্ম থাকে তাহলে নন হোমোজিনিয়াস, আর যদি এখানে 0 হতো তাহলে এটাও হোমোজিনিয়াসই হতো। ওকে, আচ্ছা একটু দুই একজন একটু রেসপন্স করেন, হ্যাঁ তাহলে আমি নিশ্চিত হই, কারণ ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি তো আমার কাছে একটু কনফিউশনে পড়ে যাই যে আদৌ আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি। সো যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস কে সলভ করার টেকনিক এক ধরনের, নন হোমোজিনিয়াস কে সলভ করার টেকনিক আরেক ধরনের। হোমোজিনিয়াস যদি হয় কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাকে সলভ করলে পাওয়া যায় কমপ্লিমেন্টারি সলিউশন। তাকে সলভ করে যে সলিউশন পাওয়া যায় তাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন, যাকে ডিনোট করা হয়, প্রকাশ করা হয় YC এর মাধ্যমে। হোমোজেনিয়াস কে সলভ করলে কি সলিউশন পাবো আমরা? কমপ্লিমেন্টারি সলিউশন। আর কমপ্লিমেন্টারি সলিউশনকে ডিনোট করা হবে YC এর মাধ্যমে। সিটা হচ্ছে সাফিক্স হিসেবে থাকবে নিচে আর কি। Y হচ্ছে সলিউশন, কোন ধরনের সলিউশন? কমপ্লিমেন্টারি সলিউশন। আর নন হোমোজেনিয়াস কে সলভ করলে, নন হোমোজেনিয়াস কে যদি সলভ করি, তাকে সলভ করার টেকনিক একটু ব্যতিক্রম। এক্ষেত্রে কমপ্লিমেন্টারি আসে, সেই সাথে আরেকটা ধরন আসে পার্টিকুলার সলিউশন। তাকে পাওয়া যাবে কি? পার্টিকুলার সলিউশন। আর পার্টিকুলার সলিউশনকে ডিনোট করা হয় YP এর মাধ্যমে। পিটা সাফিক্স হিসেবে আছে YP। তাহলে YC দ্বারা বোঝাবে কমপ্লিমেন্টারি সলিউশন আর YP দ্বারা বোঝাবে পার্টিকুলার সলিউশন। তাহলে হোমোজেনিয়াস কে সলভ করলে যে কমপ্লিমেন্টারি আসে এটা নিশ্চিত, কিন্তু নন হোমোজেনিয়াস কে সলভ করতে গেলে এট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে তার হোমোজেনিয়াস পার্ট যদি আলাদা করে নিই। ধরে নেন কেউ যদি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস টু 0 ধরে, তাহলে কি কমপ্লিমেন্টারি সলিউশন পাওয়া যাবে। আর পুরোটাকে নিয়ে যখন একসাথে করবে তখন সে পার্টিকুলার সলিউশন পাবে। আর তখন এটার জেনারেল সলিউশন হবে YC প্লাস YP, যে কমপ্লিমেন্টারি এবং পার্টিকুলার দুইটাকে যোগ করে দিলে তখন হবে এটা তার জেনারেল সলিউশন আসবে। তার মানে এটাকে সলভ করতে গেলে আপনার জানতে হবে YC সেই সাথে YP, এবং দুইটাকে সাম করলে কি পাওয়া যাবে? তার সলিউশন। কিন্তু হোমোজেনিয়াসের ক্ষেত্রে শুধুমাত্র কি পাওয়া যাবে? তার ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র YC বের করতে হবে, তার ক্ষেত্রে লাগবে শুধু YC। আর নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে YCও লাগবে এবং YPও লাগবে, কমপ্লিমেন্টারি সলিউশন লাগবে অ্যাজ ওয়েল এজ পার্টিকুলার সলিউশনও জানতে হবে। তাহলে এখন বলেন, কেউ যদি হোমোজেনিয়াসকে সলভ করতে না জানে, যেমন হোমোজেনিয়াসকে সলভ করতে না জানা বলতে বোঝাচ্ছি কেউ যদি YC না বের করতে পারে, তাহলে কি এটাকে সমাধান করা সম্ভব? না। কেন কেন সম্ভব না? কারণ এটাকে সলভ করতে গেলে কি দরকার? YC কিন্তু দরকার। তাহলে YCটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। শুধু তাই না, এই YP কি হবে সেটাও ডিপেন্ড করবে কার উপরে? YC এর উপরে। যে YP পার্টিকুলার সলিউশন ইজ অলওয়েজ ডিপেন্ডস অন দ্য কমপ্লিমেন্টারি সলিউশন। পার্টিকুলার সলিউশনটা কি হবে সেটা সব সময় নির্ভর করবে কার উপরে? কমপ্লিমেন্টারি সলিউশনের উপরে। তাহলে আমাদের প্রথমে কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে জানাটা খুবই জরুরি, যে কিভাবে বের করতে হয় সেই বিষয়টা জানাটা খুবই জরুরি। তা আজকের ক্লাসটাতে মূলত আমার আলোচনাটা জাস্ট কমপ্লিমেন্টারি সলিউশনের উপরই সীমাবদ্ধ থাকবে, এর মধ্যেই আমি আলোচনাটা কমপ্লিমেন্টারি সলিউশন। ওকে, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে অ্যাকচুয়ালি আমরা অঙ্ক কিছুই সলভ করিনি, জাস্ট এগুলো একটু কথা বলে নিলাম। সো যেমন একটা প্রবলেম যদি এরকম হয় যে আপনাকে বলা হলো যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি সলিউশন of y double prime minus 5y prime, যে সেকেন্ড ইকুয়েশনটা লিখছিলাম সেটা 6y which equals to 0, এটার একটা কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে হবে। আমরা জাস্ট এই ইকুয়েশনটা কোশ্চেন, এটাকে ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1। আপনি চাইলে আবার লিখেও ইকুয়েশন 1 করতে পারেন, কারণ আপনি অঙ্ক করতে গেলে লিখেই লিখতে হবে, তাই না? তাহলে দেখেন, কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে গেলে আপনাকে একটা জিনিস মনে রাখতেই হবে, যে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন YC
তার ধরন yc এর মধ্যে সব সময় e টু দ্য পাওয়ার x কন্টেইন করে। yc এর মধ্যে সব সময় কি থাকবে? e টু দ্য পাওয়ার mx। e টু দ্য পাওয়ার x বলতে কি e টু দ্য পাওয়ার mx, m এর ভ্যালু চেঞ্জ হতে পারে, মানে কোশ্চেন টু কোশ্চেন। e টু দ্য পাওয়ার mx নামক একটা টার্ম সব সময় yc এর মধ্যে থাকবে, সেটা নিশ্চিত, সেটা থাকবে। এবং সেটা থাকে বিদায় সেটাকে বলা হয় অক্সিলিয়ারি সলিউশন। যে কোনো হোমোজিনিয়াসকে সলভ করতে গেলে আপনাকে এই লাইনটা ধরতেই হবে, let y equals to e to the power mx be an auxiliary solution of equation 1। আমরা ধরে নিচ্ছি, এবং যে কোনো হোমোজিনিয়াসের ক্ষেত্রে এটা ধরতে হবে, যে আমরা ধরে নিচ্ছি এই ইকুয়েশন 1 এর জন্য e টু দ্য পাওয়ার mx টা হচ্ছে কি y equals to e to the power mx টা হচ্ছে একটা অক্সিলিয়ারি সলিউশন। অক্সিলিয়ারি সলিউশন বলতে আমরা এটা বোঝাচ্ছি যে তাকে সলভ করলে যে সলিউশনটা আমরা পাবো সেখানে কি কন্টেইন করবে, e টু দ্য পাওয়ার mx টা সে কন্টেইন করবে, সেখানে থাকবে। তাহলে দেখেন আপনারা নিশ্চয়ই 19-এ যখন অঙ্ক করেছিলেন সমাধান করেছেন না বিভিন্ন পদ্ধতিতে, প্রতিস্থাপন অপনয়ন করেছেন তো নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, সেখানে সমাধান করা শেষে আপনারা নিশ্চয়ই দেখতেন বইয়ে ছিল এক্সাম্পলে শুদ্ধি পরীক্ষা, যে এই ভ্যালুগুলা ওই ইকুয়েশনে বসিয়ে দেখতেন যে আসলে দুই পক্ষ সমান হয় কিনা। জি স্যার। করেছেন না? যদি সমান হয়, হ্যাঁ যদি সমান হয় তখন বলেছেন যে এটা সমাধান, আর সমান না হলে কিন্তু সেটা সমাধান না। তার মানে কোন সলিউশন যদি কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করে কোন টার্ম, তাহলে সেটাকে সলিউশন বলা হয়, তাই না? তাহলে দেখেন আমরা যেহেতু বলছি যে y equals to e to the power mx হচ্ছে এই ইকুয়েশন 1 এর অক্সিলিয়ারি সলিউশন, তাহলে এই y equals to e to the power mx দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ হওয়া উচিত নিশ্চয়ই। সে স্যাটিসফাই করবে কিনা, তাহলে যদি e to the power mx তার একটা সলিউশন হয় তাহলে এটা দ্বারা কি এটা সিদ্ধ হওয়া উচিত না? স্যাটিসফাই নিশ্চয়ই করবে। ধরে নেন আপনি বললেন যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 একটি সমাধান হচ্ছে x ইকুয়ালস টু 2। তাহলে কখন বলতে পারবেন x ইকুয়ালস টু 2 সমাধান? যদি x ইকুয়ালস টু 2 দ্বারা সেই ইকুয়েশনটা স্যাটিসফাই করে সিদ্ধ হয়, তাই না? তাহলে এক্ষেত্রে তো লজিকটা এরকমই হওয়া উচিত যে এটা যেহেতু সলিউশন, তাহলে এই সলিউশন দ্বারা কি হবে, এটা সিদ্ধ হবে। তাহলে যদি স্যাটিসফাই করাতে চাই তাহলে এই ইকুয়েশনে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আছে কিনা দেখেন তো, হাইয়েস্ট ডেরিভেটিভটা। জি স্যার। তাহলে এই সলিউশন যেটা আমরা ধরে নিয়েছিলাম তাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি হয় y প্রাইম অথবা dy dx, তাই না? dy dx আর y প্রাইমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো সেম জিনিস। প্রাইম মিন্স সিঙ্গেল ডেরিভেটিভ। which equals to e to the power mx কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে m into e to the power mx হয় কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি y ডাবল প্রাইম m স্কয়ার e to the power mx। দুইবার কেন করলাম? যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সেজন্য তাকে কয়বার ডিফারেন্সিয়েট করলাম? দুইবার। এখন আমাদের কাজ হবে এই ভ্যালুগুলো স্যাটিসফাই যেহেতু করাতে চাই, তাহলে এই ভ্যালুগুলো কোথায় বসাতে হবে? ইকুয়েশন 1 এ। সো ফ্রম ইকুয়েশন 1 উই হ্যাভ, তাহলে y ডাবল প্রাইমের জায়গাতে বসাবো হচ্ছে m স্কয়ার টু দ্য পাওয়ার mx, y প্রাইমের জায়গাতে বসাবো m টু দ্য পাওয়ার mx, y এর জায়গাতে বসাবো কি e টু দ্য পাওয়ার mx। এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে যেটা আসবে যে m স্কয়ার e to the power mx minus 5m e to the power mx plus 6 e to the power mx equals to 0। তাহলে এখন এখান থেকে দেখেন তো প্রত্যেকটার মধ্যে e to the power mx কমন আছে কিনা প্রতিটার মধ্যে? জি স্যার। তাহলে আমরা কমন নিতে পারি। তাহলে m স্কয়ার minus 5m plus 6 which equals to 0। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড কি ইন্ডিকেট করছে যে দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন, রাইট হ্যান্ড সাইড ইন্ডিকেট করছে which equals to 0। তাহলে দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন কখন 0 হয়? দুইটাকে গুণ করলে কখন গুণফল শূন্য হবে? যদি দুইটাই শূন্য হয় অথবা যে কোনো একটা শূন্য হয়, তাই না? এই দুইটা টার্মের
তাহলে ই টু দ্য পাওয়ার mx কিন্তু কখনোই 0 না, বিকজ যেহেতু বলছি সে সলিউশন, তাহলে সলিউশন যদি 0 হয় তাহলে তো হবে না এখানে, তাই না? তাহলে এটা যদি কখনো 0 না হয় তাহলে 0 কে নিশ্চিত ভাবে m স্কয়ার মাইনাস 5m জি স্যার প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন দেখাতে এটাকে উৎপাদক করা যাবে কিনা চাইলে। যাবে স্যার এবং আপনি m কমন নেন এখান থেকে আর এখান থেকে -2 কমন নেন, তাহলে যেটা আসবে m minus 2 into m minus 3, রাইট? এটা আসবে কিনা বলেন। জি স্যার তাহলে m এর ভ্যালু কয়টা পাচ্ছি আমরা এখানে? দুইটা, এবং দুইটাই পাবো কারণ যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তার ঘাত যেহেতু 2, তাহলে m এর ভ্যালু দুইটাই আসবে। তাহলে m equals to 2, 3। তাহলে এখানে m এর ভ্যালু দুইটা পেয়েছি, দুইটা কি রিয়েল নাম্বার কিনা দেখেন তো, এই দুইটা মান কি রিয়েল নাম্বার কিনা, বাস্তব সংখ্যা কিনা, জি স্যার এবং দুইটা কি সমান নাকি ব্যতিক্রম, ভিন্ন? ভিন্ন ভিন্ন। আচ্ছা, এখন আসি একটু এই তিনটা সূত্র আমরা কথা বলবো, এটা সলিউশন কিন্তু এখনো বের করিনি আমরা, জাস্ট একটা লাইন বাকি আছে, সেই একটা লাইন লেখার জন্য তিনটা সূত্র মনে রাখতে হবে। তো তিনটা সূত্র বলার আগে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কথা বলে নিই। যে কোনো নাম্বার, হ্যাঁ যে কোনো নাম্বার প্রধানত দুই প্রকার কিনা, যে হয় বাস্তব সংখ্যা অথবা অবাস্তব সংখ্যা, ঠিক কিনা বলেন? যে কোনো নাম্বার জি স্যার Yes, sir. হয় রিয়েল অথবা কমপ্লেক্স। তাহলে যে কোনো নাম্বারের ক্ষেত্রে কেস কয়টা হয়? প্রধানত দুইটা, হয় রিয়েল অথবা কমপ্লেক্স। আবার রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখেন তো আরো দুইটা কেস বের করা যায় কিনা এখান থেকে, যে দুইটা সংখ্যাকে যদি বা তিনটা সংখ্যাকে যদি কম্পেয়ার করি, ধরেন দুইটা সংখ্যাকে কম্পেয়ার করতে চাই, এই দুইটা সংখ্যা হতে পারে রিয়েল নাম্বার, হতে পারে কমপ্লেক্স নাম্বার। আবার যদি দুইটা সংখ্যা রিয়েল হয়, রিয়েলের ক্ষেত্রে এরকমও হতে পারে যে দুইটা সংখ্যা ভিন্ন অথবা দুইটা সংখ্যা সমান, এরকম কেস হতে পারে কিনা। জি স্যার তাহলে দেখেন আমরা বলছি প্রধানত দুই প্রকার, রিয়েল এবং কমপ্লেক্স। আবার রিয়েলকে ভাঙলে আবার দুইটা পাওয়া যায়, যে হয় দুইটা সমান অথবা দুইটা অসমান। তাহলে আলটিমেটলি কেস কয়টা হলো আপনার সামনে? তিনটা কিনা বলে, যে কোনো সংখ্যা হতে পারে রিয়েল এবং ইকুয়াল, হতে পারে রিয়েল এবং ডিফারেন্ট, হতে পারে কমপ্লেক্স নাম্বার। এর বাইরে কোনো সংখ্যা নেই, এর বাইরে কোনো সংখ্যা নেই। and আপনি হয়তো বলতে পারেন স্যার ইন্টিজার সামথিং, এগুলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিয়েল নাম্বার, রাইট? ইন্টিজার, ফ্র্যাকশন, এগুলো কি রিয়েল নাম্বারের অংশ না? রিয়েল নাম্বারের অংশ। তাহলে কি আপনার কেস, যে কোনো নাম্বারের ক্ষেত্রে কেস হতে পারে তিন ধরনের। একটা হতে পারে দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে যদি কম্পেয়ার করি আমরা, যে সংখ্যাগুলো হতে পারে রিয়েল ইকুয়াল, হতে পারে রিয়েল ডিফারেন্ট, হতে পারে কমপ্লেক্স, এর বাইরে কোনো অপশন নেই। তাহলে এই তিনটা অপশন, তিনটা ধরনের উপর ভিত্তি করে ওয়াইসি তিন ধরনের হয়। এই তিনটা ধরনের উপর ভিত্তি করে ওয়াইসি তিন ধরনের হয়। তা আমি প্রথমে এখানে জাস্ট একটু সলিউশন লেখার জন্য জায়গা রেখে আমি নিচে সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তিনটা সূত্র, যে তিনটা সূত্র একটু অন্য কালারেই লিখছি, এই জাস্ট একটু জায়গা রেখে দিলাম সলিউশনটা লেখার জন্য। ফর্মুলা 1, if the values of m, if the values of m are real and different, real and different, then yc equals to, ধরে নেন m এর ভ্যালু দুইটা আছে, হ্যাঁ কারণ আমি দুইটা নিয়ে আপাতত সূত্রগুলো লিখছি আর কি, যে রিয়েল এন্ড ডিফারেন্ট, তাহলে yc সমান হচ্ছে c1 e to the power m1x plus c2 e to the power m2x। m1 m2 কি? এই যে m এর ভ্যালু যে দুইটা আছে, দুইটার মধ্যে একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। যদি তিনটা থাকতো, যে তিনটা রিয়েল নাম্বার, তিনটাই ডিফারেন্ট, তাহলে আরেকটা কি আসতো এখানে, প্লাস c3 e to the power m3x। ঠিক আছে, এইভাবে একটা করে পারতে পারি। এটা গেল একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে if the values of m, if the values of m are real and equal, হতে পারে না যে দুইটা ভ্যালু আসছে, দুইটাই রিয়েল নাম্বার এবং দুইটা সমান, সেম নাম্বার,
সেক্ষেত্রে yc হবে c1 plus c2x into e to the power mx। যেহেতু দুইটা ইকুয়াল তাহলে একটা চিন্তা করলেই হবে, তার সাথে আসবে কি c1 plus c2x। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি তিনটা সংখ্যা থাকে, তিনটেই যদি রিয়েল হয় এবং ইকুয়াল হয়, হতে পারে না যে তিনটা সংখ্যাই ইকুয়াল, সেক্ষেত্রে তখন সূত্রটা হবে c1 plus c2x plus c3x square into e to the power mx। যদি চারটা ইকুয়াল হয় তাহলে c1 plus c2x plus c3x square plus c4x cube, x এর অর্ডার একটা করে বাড়বে, into e to the power mx। ঠিক আছে, দিস ইজ দ্য লজিক। দেন হতে পারে কি আরেকটা কমপ্লেক্স, আমি বলছি তিনটা অপশনের মধ্যে দুইটা লিখলাম, আরেকটা হতে পারে m এর ভ্যালু কমপ্লেক্স নাম্বার আকারে থাকতে পারে। সে যদি m এইভাবে থাকে যে if m equals to a plus minus ib, এটা কি কমপ্লেক্স ফর্মে আছে না? আমরা জানি a plus ib মানে কমপ্লেক্স নাম্বার। সো এরকম ভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে yc এর সূত্র হচ্ছে e to the power ax into c1 sin bx plus c2 cos bx। এবং কমপ্লিমেন্টারির ক্ষেত্রে এই তিনটা সূত্র ছাড়া আর কোনো সূত্র নেই, জাস্ট ঘুরে ফিরে এই তিনটা সূত্রই আসবে, এবং এই তিনটা সূত্র জানা ছাড়া আপনি কমপ্লিমেন্টারি সলিউশন বেরই করতে পারবেন। ঠিক আছে, এই তিনটা সূত্র একটু মনে রাখতে হবে। এখন আপনি কি মুখস্থ করে মনে করবেন না মনে রাখবেন না কিভাবে রাখবেন? তো এখন বলেন আমরা যে অঙ্কটা করছিলাম, আমার m এর ভ্যালু কয়টা পেয়েছি দেখেন তো? দুইটা ছিল। একটা হচ্ছে 2, একটা 3। তাহলে এই দুইটার নাম্বার কি রিয়েল? নিশ্চয়ই। জি স্যার। যেহেতু রিয়েল তাহলে আমার প্রথম দুইটা অপশনের যে কোনো একটা অপশনে পড়বে। 1 স্যার। তাহলে রিয়েল এবং কি ডিফারেন্ট নাকি ইকুয়াল তারা? ডিফারেন্স। তাহলে কোন কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারা উচিত এটার ক্ষেত্রে? প্রথম টার্ম। প্রথম ফর্মুলাটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে yc হওয়া উচিত যে yc equals to c1 তো একটা কনস্ট্যান্ট, e to the power m1x। এই দুইটার মধ্যে একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2। তাহলে m1x যদি বলি তাহলে e to the power 2x plus c2 e to the power m2x। m2 এর ভ্যালু কত? 3, তাহলে 3x। সো দিস শুড বি দ্য আনসার। তাহলে বলেন এই একটা লাইন, এই তিনটে এই সূত্রগুলো মনে রাখা ছাড়া কি এই লাইনটা লেখা সম্ভব? জি না স্যার। সম্ভব না। আমি তিনটা ফর্মুলারই তিনটা এক্সাম্পল প্রথমে দিব। হ্যাঁ, তিনটা ফর্মুলারই ইউজ আছে এরকম এক্সাম্পল দিব, দেন অন্যান্য প্রবলেমে আগাবো। মানে এগুলো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি সূত্রগুলো মনে থাকবে। যেমন আরেকটা যদি বলা হয়, যে বলা হলো আপনাকে যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি সলিউশন বা ফাইন্ড দ্য সলিউশন অফ y double prime minus 4y prime plus 4y which equals to 0। যে আপনি তার ক্ষেত্রে কি বের করেন? কমপ্লিমেন্টারি সলিউশন বের করেন। আমরা বলছি কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে গেলে কি ধরতে হয়? একটা অক্সিলারি সলিউশন ধরতে হয়। সো আমরা ধরে নিচ্ছি যে let y equals to e to the power mx। just a minute, আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে y equals to e to the power mx be an auxiliary solution সলিউশন। তাহলে দেখেন এটা তাহলে এই সলিউশন দ্বারা কি এটা স্যাটিসফাই হবে নিশ্চয়ই। এটাকে যদি নাম্বারিং করে নিই তাহলে ইকুয়েশন 1। তাহলে এখানে হাইস্ট ডেরিভেটিভ কত পর্যন্ত আছে দেখেন তো? 2। তাহলে তাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। একবার করলে আসে y প্রাইম m e to the power mx। তাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে y ডাবল প্রাইম which equals to
m square e to the power mx. তাহলে from equation 1 we have ইকুয়েশন 1 এ যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আসবে কি m square e to the power mx minus 4m e to the power mx plus 4 e to the power mx equals to 0. এখন e to the power mx কমন নিয়ে যদি তাকে অ্যাভয়েড করি তাহলে থাকে কি আসলে m square minus 4m plus 4 equals to 0. এখান থেকে তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তাকে কি m minus 2 হোল স্কয়ার আকারে লেখা যাবে কিনা? যাবে স্যার। যাবে স্যার। যেটা মানে কি m minus 2 হোল স্কয়ার। তাহলে পরের লাইনে m সমান কত পাবো তাহলে? 2 2 এই তো নাকি? জি স্যার। ভুল। হ্যাঁ, যারা বলছেন জি স্যার ভুল। এটা শুধু 2 হবে না, 2,2 হবে। এটা কেন 2,2 হবে? স্যার জি স্যার প্লাস মাইনাস 2 না, স্যার। প্লাস মাইনাস না, দুইটাই প্লাস এর ভ্যালু। প্লাস মাইনাস তো হয় রুট করলে, এখানে তো আর আমরা রুট করি 0 কে রুট করে দিতে 0 হয়। ওই লজিক এটা না। দেখো এই m minus 2 হোল স্কয়ার দ্বারা কি এটা বোঝায় কিনা যে m minus 2 into m minus 2 equals to 0 বোঝায় কিনা? জি স্যার। জি স্যার। তাহলে m এর ভ্যালু কি আসবে? 2 আসবে না? জি স্যার। আর এটা ছাড়াও আরেকটা লজিক আছে, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে তার ঘাত কত? 2 কিনা? তাহলে তার ঘাত যদি 2 হয় তাহলে m এর ভ্যালু কয়টা আসা উচিত? 2টা আসা উচিত। জি স্যার। ধরে নেন দুইটা সেম আসতে পারে বাট ভ্যালু দুইটা আসবে। ওকে, তাহলে দেখেন এখানে m এর ভ্যালু যে দুইটা পেয়েছে, দুইটা কি রিয়েল নাম্বার কিনা জি স্যার। জি স্যার। এবং ইকুয়াল, রিয়েল এবং ইকুয়াল। তাহলে রিয়েল এবং ইকুয়াল হলে সূত্র ছিল যে yc equals to c1 plus c2x into e to the power mx। তাহলে m এর ভ্যালু তো 2, তাই না? দুইটা যদি সিমিলার তাহলে e to the power 2x। সো দিস শুড বি দ্য আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। জাস্ট ফর্মুলার মধ্যে আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, আর কিছুই না। m এর ভ্যালু বের করার পরে কাজ হবে ফর্মুলা আপনি কোনটা অ্যাপ্লাই করা যাবে। এখন একটু মানে ডিফিকাল্টির দিকে যাই। হ্যাঁ, যে সবসময় তো এইভাবে থাকবে না, স্পেশাল কিছু কেস আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। রেড কালার স্পেশাল কেস, যেমন যদি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 3 হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 2 ছিল বিধায় m এর ভ্যালু দুইটা পেয়েছি। তাহলে m এর ভ্যালু 3টা কখন পাবো? যদি তার অর্ডার 3 হয়, তাই না? ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার যদি 3 হয় তাহলে এখানে m কিউব টার্ম থাকবে, আর m কিউব টার্ম থাকা মানে কি তাকে সমাধান করলে m এর ভ্যালু কয়টা আসবে? 3টা আসবে। আর যদি অর্ডার 4 হয় m এর ভ্যালু 4টা আসবে, যদি অর্ডার 5 হয় m এর ভ্যালু 5টা আসবে। তাহলে যদি অর্ডার 3 হয় কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ধরে নেন অর্ডার 3 এবং আপনি সমাধান করার পরে আপনি m এর ভ্যালু পেলেন এরকম 2 3 2, পেতে পারেন না? 3টা ভ্যালু আসতেই তো পারে, যে কোনো একটা ইকুয়েশনটা সলভ করলে m এর ভ্যালু এরকম 3টা আসতে পারে না? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এর ক্ষেত্রে yc কি হওয়া উচিত? কোন সূত্রে অ্যাপ্লাই হবে? তার ক্ষেত্রে yc কি হওয়া উচিত? কারণ আমরা কিন্তু সূত্র জানি রিয়েল নাম্বারের ক্ষেত্রে দুইটা, যে রিয়েল এবং ইকুয়াল, রিয়েল এবং ডিফারেন্ট। তাহলে এই দুইটা সূত্রে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে? দিস ইজ দ্য কোশ্চেন। কারণ এখানে কিন্তু আপনি এটা বলার সুযোগ নাই যে দিস নাম্বার আর রিয়েল এন্ড দিস নাম্বার আর ডিফারেন্ট, এটা বলার সুযোগ আছে? আবার তিনটাকে সমানও বলারও সুযোগ নেই, সমান না কিন্তু তিনটা যেমন ভিন্ন না, আবার তিনটা সমানও না। তাহলে এটাকে যদি আমরা একটু রিরাইট করি, এরকম রিরাইট করা যাবে কিনা দেখেন তো, যাবে? যাবে স্যার। যাবে স্যার। আচ্ছা, তাহলে এই তিনটার মধ্যে এই দুইটা কি সমান কিনা দেখেন তো। জি স্যার সমান। জি স্যার। তাহলে এই দুইটা সমানের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে সমান ক্ষেত্রে যে সূত্রটা, সমানের ক্ষেত্রে দেখেন তো সূত্রটা এরকম কিনা। এই দুইটা সমানের জন্য এই যে মাত্রই করেছি আমরা 2 2 এর জন্য জি এটা স্যার। প্লাস 3 কিন্তু ডিফারেন্ট, 3 কি তাদের সাথে মিলে? তাদের সাথে মিলে না। তাহলে এই ডিফারেন্টের জন্য সূত্র কেমন ছিল? যে একটা কনস্ট্যান্ট আর e টু দ্য পাওয়ার mx, তাই না? মনে আছে c1 e টু দ্য পাওয়ার m1x প্লাস c2 e টু দ্য পাওয়ার m2x। আমি বলছিলাম যদি আরো ডিফারেন্ট নাম্বার থাকতো c3 e টু দ্য পাওয়ার m3x, এরকম ছিল না? তাহলে এই দুইটা সমানের জন্য হচ্ছে সমানের সূত্র,
আর সে যেহেতু ডিফারেন্টের জন্য ডিফারেন্ট ফর্মুলা। বুঝতে পেরেছেন কি? জি স্যার। ধরে বুঝছি নেন স্যার। ধরে নেন m এর ভ্যালু আসলে এরকম 3 3 4 4 আসতে পারে না? তার অর্ডার যদি 4 হয়, 4টা ভ্যালু আসবে m এর, 4টা ভ্যালু আসলে এরকম। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? কারণ এখানে কিন্তু 4টাকে ইকুয়াল বলার সুযোগ নেই। সুযোগ আছে কি? 4টা কিন্তু ইকুয়াল না। আবার 4টাই কিন্তু আবার ডিফারেন্ট না, যে 4টাই ব্যতিক্রম তা কিন্তু না। তাহলে এক্ষেত্রে কোন সূত্র হবে? তাহলে এই ক্ষেত্রে সূত্রটা যেটা হবে, দেখেন এই 4টা নম্বরের মধ্যে এই দুটো নাম্বার নিশ্চয়ই ইকুয়াল, 3 3। জি স্যার। আবার এই 4 4 কি তারা নিজেরা ইকুয়াল কিনা? জি স্যার, ইকুয়াল। তাহলে এই 3 3 এর জন্য ইকুয়ালের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আসা উচিত কি? c1 plus c2x into e to the power 3x প্লাস আবার এই 4 4 তো ইকুয়াল না? তাহলে এই ইকুয়ালের জন্য আবার ইকুয়ালের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে কি c3 plus c4x into e to the power 4x. So this should be the answer and this should be the answer. বুঝতে পেরেছেন কি? বুঝছি স্যার। আচ্ছা, এগুলো প্র্যাকটিস, আমি বলছি যদি যত আরো বেশি প্র্যাকটিস করবেন বিভিন্ন প্রবলেম সামনে আসবে তখন আপনার সমাধানও চলে আসবে। তাহলে আমরা কি দেখলাম? রিয়েল ইকুয়ালের ক্ষেত্রে কি হয়, রিয়েল এবং ডিফারেন্টের ক্ষেত্রে কি হয়। এখন দেখবো যে একটা প্রবলেম, যে কমপ্লেক্স নাম্বার যদি থাকে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি যদি m এর ভ্যালুগুলো যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে সমাধান কিভাবে বের করতে হয়। আপনাকে বলা হলো যে ফাইন্ড দ্য সলিউশন of just a minute. বলা হলো যে 2y double prime minus 2 না দিই আমরা এটাকে বলি 4y double prime minus 2y prime তারপর হচ্ছে প্লাস 2 আপনাকে বলা হলো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করুন। তাহলে আমরা বলছি অ্যাজ ইউজুয়াল যে প্রথমে আপনাকে কমপ্লিমেন্টারি সলিউশন করতে হবে। তো আমি এই ডিটেইলস গুলো লিখছি না এখন। এই অঙ্কের মধ্যে কি লেখার দরকার আছে? এই যে লেখাটা আমি দুইটা অঙ্ক লিখেছি। না স্যার, লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এটা ধরবো, এই তো e to the power mx bn অক্সিলারি সলিউশন। তাহলে তাকে কয়বার ডিফারেনশিয়েট করতে হবে? দুইবার, কারণ যেহেতু ডাবল প্রাইম আছে এখানে m e to the power mx। আর দেখেন পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন এটা থাকলে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি এইভাবে থাকে দুটো জিনিস কি সেম কিনা দেখেন তো। জি স্যার, সেম। জি স্যার, এটা সেম। তাকে যখন আমি আবার ডিফারেনশিয়েট করব y ডাবল প্রাইম m স্কয়ার e to the power mx। এখানে এই ভ্যালুগুলো যদি ইকুয়েশন 1 এ বসিয়ে দিই আমরা, from 1 we have m square to the power mx 4 আছে একটা minus 2m e to the power mx plus e to the power mx which equals to 0। e to the power mx কে যদি অ্যাভয়েড করি তাহলে আসে হচ্ছে 4m স্কয়ার minus 2m plus 1 equals to 0। এখন দেখেন তো এটাকে উৎপাদক করা যায় কিনা। উৎপাদক করা যায় কি? কারণ এই যে 4 আর 1 4 হয়, 4 কে ভেঙে এমন কিছু করা যাবে যে যোগ বিয়োগ করলে -2 হবে? না স্যার। কারণ 1 আছে 2 দুগুণে 4, 2 দিয়ে তো 2 হবে না কখনো। 4 একে 4, 4 থেকে 1 যোগ বিয়োগ করলে 3 হতে পারে, -2 হবে। এটা ফ্যাক্টর করা যাচ্ছে না। ফ্যাক্টর যদি না করা যায়, আপনারা নিশ্চয়ই একটা সূত্র জানেন, সরি ফর্মুলাটা ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর ক্ষেত্রে একটা সূত্র আমরা জানতাম যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এটা জানেন সূত্রটা? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন তো এই ফর্মুলাটা কি চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা এটার ক্ষেত্রে?
তাহলে m সমান যখন বের করব, তাহলে এখানে বলেন এখানে a এর ভ্যালু কি 4 কিনা, তার সাথে কম্পেয়ার করলে a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু হচ্ছে -2 আর c এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সূত্র বলছে -b, তাহলে b এর ভ্যালু -2, তার সামনে যদি একটা মাইনাস নেই তাহলে কি +2 হয়ে যাবে নিশ্চয়ই, জি স্যার প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার, -2 কে স্কয়ার করলে হয় 4 -4ac, তাহলে 4 into 4 into 1 that means 16 divided by 2a, 2 into 4 means 8, 2 থাকুক প্লাস মাইনাস, এখানে দেখেন তো স্কয়ার রুট অফ -12 হয় কিনা, এটা জি স্যার আচ্ছা, স্কয়ার রুটের ভিতরে মাইনাস থাকা মানে কি কমপ্লেক্স নাম্বার, নিশ্চিত ভাবে স্কয়ার রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে দিস ইজ কমপ্লেক্স নাম্বার। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ 2 প্লাস মাইনাস 12 মিন্স হচ্ছে 2√3i, তাই না? দেখেন তো স্কয়ার রুট অফ 12, এই যে -1 কে তো i স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট অফ 12 মানে হচ্ছে 2√3 আর i স্কয়ার কে রুট ওভার করলে আসে i। এখন এটাকে একটু সিম্পলিফাই করা যাবে চাইলে, একটা 2 কমন নিয়ে এখান থেকে যদি কেটে দিই, দেখেন এটাকে এরকম লেখা যাবে কিনা যে 1/4 প্লাস মাইনাস 3/4 i লেখা যাবে কি? যাবে স্যার তাহলে m এর ভ্যালুটা কি a প্লাস মাইনাস i b আকারে আসছে কিনা? জি স্যার তাহলে a প্লাস মাইনাস i b আকারে যদি থাকে, আপনার সূত্র কি ছিল? যে সূত্র ছিল আপনার c1 সরি e টু দ্য পাওয়ার ax c1 sin bx plus c2 cos bx, আমার যতটুকু মনে আছে। জি স্যার এটাই ছিল যে যদি আমি লিখছি আমার সুবিধার কারণে বোঝানোর ক্ষেত্রে আর কি, a প্লাস মাইনাস i b আকারে থাকলে yc হচ্ছে e টু দ্য পাওয়ার ax c1 sin bx plus c2 cos bx, this is the formula cos bx। তাহলে দেখেন a প্লাস মাইনাস i b এর সাথে কম্পেয়ার করলে তাহলে এই ভ্যালুটা কি a কিনা দেখেন তো, আর এটা কি b কিনা? a হচ্ছে জি রিয়েল স্যার পার্ট আর ইমাজিনারি পার্ট i এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে b, i এর সাথে কি আছে স্কয়ার রুট অফ 3/4। তাহলে এই ফর্মুলার মধ্যে a এর জায়গাতে a এর ভ্যালু বসাবো, b এর জায়গাতে b এর ভ্যালু বসিয়ে দেব, তাহলে আমার yc চলে আসবে। দ্যাট মিন্স yc equals to e to the power ax, a এর ভ্যালু কত 1/4, that means 1/4x into c1 sin bx, sin b বলতে কি স্কয়ার রুট অফ 3/4x 3/4 plus c2 cos 3/4x, so this should be the answer। বুঝতে পেরেছেন কি? জি স্যার বুঝছি ওই তিনটা ফর্মুলা কিন্তু আপনাকে জানতে হবে, তিনটা ফর্মুলা যদি মনে রাখতে পারেন তাহলেই ভ্যালুগুলো পাবেন, বের করা সম্ভব। ওকে, এখন আরেকটা প্রবলেম দেখাতে চাই, যেখানে রিয়েল নাম্বার প্লাস কমপ্লেক্স নাম্বার দুইটাই আসতে পারে আর কি, যে প্রবলেম বলা হলো ফাইন্ড দ্য সলিউশন অফ d4y/dx to the power 4 plus y plus y দিব না মাইনাস y দিচ্ছি, this is minus। হোয়াইট বোর্ডে ঘষা মাজা করতে করতে এখানে অপোজিট, এখানে তো খুব ইজিলি ইউজ করা যায়। this is y which equals to c, আপনাকে বলা হলো এটাকে সমাধান করে না, this is a differential equation and obviously this is a fourth order differential equation এবং এটা হোমোজেনিয়াস, এবং তাকে সলভ করতে গেলে কি হয়, একটা অক্সিলারি সলিউশন ধরতে হবে, তাই না? ধরে তাকে ওই সেই অক্সিলারিকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে দেখেন তো, 4 বার 4 বার। আমি কিন্তু এই অঙ্কটা কমপক্ষে একটু ডিটেইলস না লিখে করি, হ্যাঁ ডিটেইলস লিখছি না, হ্যাঁ তাকে 4 বার যখন ডিফারেন্সিয়েট করব, 4 বার ডিফারেন্সিয়েট করে ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই এরকম আসবে কিনা দেখেন তো, e to the power max, এটা আসবে কিনা দেখেন তো, 4 বার ডিফারেন্সিয়েট করে যদি ভ্যালু বসিয়ে দিই এখানে,
জি স্যার আচ্ছা, e to the power mx কমন নিয়ে যদি অ্যাভয়েড করি তাকে, তাহলে আসবে কি m to the power 4 - 1 = 0। তাহলে তাকে সমাধান করলে m এর ভ্যালু কয়টা আসবে নিশ্চিতভাবে? 4টা, তাই না? জি স্যার 4টা আসবে। আচ্ছা দেখেন তো এটাকে ভেঙে এরকম লেখা যাবে কিনা, m² + 1 * m² - 1 যাবে স্যার a² - b² ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে নিশ্চিত হলাম আমরা, হয় m² + 1 = 0, আদারওয়াইজ m² - 1 = 0, রাইট? তাহলে যদি আমরা m² + 1 = 0 কে যদি পিক করি, তাহলে দেখেন তো এখান থেকে এটা পাওয়া যাবে কিনা যে m² = -1, that implies m = ± (-1), which indicate ± I, ঠিক কিনা বলুন তো? √(-1) মানে কি i না? জি স্যার। জি স্যার আর এখান থেকে পাচ্ছি আমরা m² = 1, that implies m = ±1, তাই না? তাহলে দেখেন m এর গুলো 4টা পেয়েছি, 4টার মধ্যে এখানে ±1 বলতে কি বোঝায়? 1 আর -1, তাই না? ±1 মিন্স কি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1। -1 তাহলে এই দুইটা কি দেখেন, এই দুইটার ক্ষেত্রে এই দুইটা কি রিয়েল এবং ডিফারেন্ট কিনা, জি স্যার আর এখানকার দুইটা কি কমপ্লেক্স নাম্বার কিনা। জি স্যার জি স্যার জি স্যার। তাহলে এখন যদি 4টাকে একসাথে চিন্তা করি আমরা, তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি, আমরা পেয়েছি মূলত m এর ভ্যালু, একটা পেয়েছি -1 আর একটা 1, আর দুইটাকে একসাথে ±i আকারে, তো 4টা ভ্যালু হয়েছে, 4টা ভ্যালু হয়েছে। তাহলে yc যখন লিখবো, দেখেন এই দুইটা সংখ্যা তো রিয়েল এবং ডিফারেন্ট। তাহলে রিয়েল এবং ডিফারেন্টের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? c1 e to the power m1x প্লাস c2 e to the power m2x, তাই না? m2x জি স্যার তাহলে m1 এর ভ্যালু -1 আর m2 এর ভ্যালু 1 প্লাস, এবার দেখেন এই দুইটা কি কমপ্লেক্স কিনা, জি তাকে স্যার এই সংখ্যাটাকে যদি আমরা এই ± i কে কেউ চাইলে এভাবে রিলেট করতে পারবে কিনা, তো 0 ± i * 1 লিখতে পারবে, যে ± i যে কথা, 0 ± i * 1 এক কথা কি? জি স্যার সেম স্যার তাহলে সেই a ± ib এর সাথে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে a এর ভ্যালু কত এখানে? 0, 0 আর b এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু 1 না? জি স্যার i এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আপনার b। তাহলে সেই ফর্মুলাটা যদি আমরা এখানে নিয়ে আসি, আমার সূত্রটা ছিল এরকম যে e to the power ax, a বলতে 0 into x, তারপর ছিল c1 sin c1 bx, sin bx plus যেহেতু c2 আমরা cos bx যেহেতু c1 অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি c2, তাহলে এখানে লিখব কি c3 sin bx, b বলতে 1, 1 into x মানে কি x, প্লাস পরে একটা কনস্ট্যান্ট যদি সেটা হচ্ছে c4 cos bx বলতে cos x। বুঝতে পেরেছেন কি কিভাবে জি স্যার লিখলাম? So which integrate c1 এবং -6 থাকুক c2 e to the power x থাকুক। এখন দেখো তো এটা কি e to the power 0 কিনা, এটা 0 into x মানে e to the power 0, e to the power 0 মানে কি 1, জি স্যার 1 দ্বারা এটাকে গুণ করলে কি এই টার্মটাই তো থাকবে নাকি? তো থাকবে কি মূলত এখানে c3 sin x plus c4 cos x। So this should be the answer। বুঝতে পেরেছেন কি? বুঝছি স্যার তাহলে এখন বলেন এই ক্ষেত্রগুলো ছাড়া, মানে এখানে যে 3টা কেস নিয়ে আমরা কথা বলেছি, এই 3টা কেস ছাড়া অন্য কিছুই হবে না। আপনি যত ধরনের হোমোজেনিয়াস ইকুয়েশনই সলভ করেন না কেন, আপনার ঘুরে ফিরে এই 3টা কেসে আসবে। তাহলে একটু এক্সারসাইজ থেকে যদি আপনারা বাসায় কিছু প্রবলেম চাইলে চেষ্টা করতে পারবেন না? আরো স্যার আচ্ছা, জি স্যার তবে কিছু ক্ষেত্র আছে, জাস্ট আমি একটা দেখাচ্ছি, একটু লাইন থাকুন, আমি এটা ওপেন করা হয়নি, আমার একটু পেজটা ওপেন করে নিই। এটা বলছি এই জন্য কারণ এগুলো অনেক আগে পড়েছেন তো অনেকে ভুলে গিয়েছেন। উৎপাদকের ক্ষেত্রে যে কিছু ভিন্ন নিয়মে যা আছে, সব সময় যে ওই মাঝখানে যোগ বিয়োগ করলে মিলে যাবে এই ধরনের উৎপাদকের বাইরেও যে উৎপাদক আছে সেটা একটু জানতে হবে আর কি।
পিডিএফ আপনাদের যে ইয়াটা ছিল এখানে আপনার 135 পৃষ্ঠা নং 135 এখানে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে পারবেন। 135 পেজে প্রচুর এক্সাম্পল মানে এক্সারসাইজ আর কি, চাইলে এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কি আসবে খুবই মানে ছোট ছোট প্রবলেম, অতটা খারাপ লাগার কথা না আর কি আমার কাছে। সরি বুঝিনি, কত থেকে কত পর্যন্ত এই প্রবলেম গুলা? এখানকার মোটামুটি 135 পেজের সবগুলো অঙ্কই হচ্ছে এই ইয়া মানে হোমোজেনিয়াস ইকুয়েশন কমপ্লিমেন্টারি, প্রত্যেকটা 1 থেকে 24 পর্যন্ত। মানে চ্যাপ্টারটাই হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে আর কি, মানে অন্য কোনো টপিক নাই বিদায় যে অঙ্কটা দেখাতে চাইছি না এটা ভুল গেল। হ্যাঁ, এটা দেখেন एग्जांपल 4.24 দেখছেন আপনাদের স্ক্রিনে? জি স্যার। এটা দেখে এই যে এই ইকুয়েশনটা দেখে কি মনে হয় যে ওরা কিন্তু সরাসরি লিখে বলছে উইথ রুটস দিস, সরাসরি লিখে বলছে এই রুটগুলো এরকম হবে। ইভেন আগের প্রবলেমটাতে যান, এখানেও সেম লিখে বলছে যে এটাকে রুট করলে রুটগুলো এরকম আসবে, কিন্তু আপনি তো লিখতে পারবেন, আপনাকে করে দেখাতে হবে। তাহলে করে দেখাবেন কিভাবে? যেমন m কিউব যেহেতু আছে তাহলে আপনি নিশ্চিত যেটাকে সাধারণ নিয়মে করলে হবে না, সাধারণ নিয়মে উৎপাদকটা হবে না। ইভেন এখান থেকে m স্কয়ার কমন নিলে যেটা আসবে, আবার এখান থেকে 3 কমন নিলে সেটা আসে না, তাই না? তাহলে তাকে আমরা কিভাবে ভাঙবো, একটা প্রশ্ন আপনার দাঁড়ায়। সেটা আমি একটু দেখাতে চাই। এই উৎপাদকগুলো একটা দেখালেই হবে আশা করি। এগুলো ক্লাস 9-10 এ পড়েছেন, কিন্তু এখন আমি ওই দায় মুক্তি আর কি, যেন এই ধরনের বাক্সের উপপাদ্য। হ্যাঁ বাক্সের উপপাদ্য স্যার। হ্যাঁ, এই যে রিমাইন্ডার ছিল। এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হয় যে এম এর, যেহেতু আমি এখানে জানি অলরেডি এটা সলিউশন, সো এখন তো এটা সহজেই করা যায় যে এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হয় এম এর এমন একটা ভ্যালু যার জন্য সে 0 হবে। এম এর ভ্যালু কি বসালে এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা 0 আসে? এম এর ভ্যালু কি বসালে? যেহেতু আমরা জানি এখানে -2 একটা সমাধান, তাহলে নিশ্চয়ই +2 বসালে 0 হবে। দেখেন তো এখানে m এর ভ্যালু 2 বসালে কি হয়? 2 বসালে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে 2 বেস প্রথমটা কত আসলো? 8। 2 বসালে 4 4 4 16 -16, তারপরে হচ্ছে -6 প্লাস 18, তাহলে 18। আমরা কি ঠিক করেছি? 2 বসালাম 8, তারপর হচ্ছে 2 বসালাম 4 16, 2 বসালাম ঠিক আছে 18, তাহলে কত আসে তখন তো যোগ করলে? না 2 বসাইলে হবে না, তখন -2 যদি বসাই, এটা -2 না? যদি আমরা -2 বসাই তাহলে -2 বসালে দেখেন তো এটা কি -8 আসে কিনা? m কিউব মানে কি -8 হবে না? আমরা -2 বসালে এটা হচ্ছে -16, পরেরটা হচ্ছে +6 +18, তো দেখেন তো প্লাসের 24 আর মাইনাসের 24 কিনা? জি স্যার। তাহলে 0 0টা কার জন্য হচ্ছে? m এর ভ্যালু -2 এর জন্য। m এর ভ্যালু -2 এর জন্য যদি 0 হয় তাহলে নিশ্চিত m +2, যে এটাকে সাইড চেঞ্জ করলে কি হয়? m +2 হবে না?
তাহলে নিশ্চিতভাবে এটার এই যে রাশিটা আছে, হ্যাঁ, এই টার্মটা, এই টার্মের একটা উৎপাদককে একটা ফ্যাক্টর হচ্ছে m+2। তাহলে উৎপাদকটা কিভাবে করবো? যে সেটা লাইন গ্যাপ রাখেন, m+2 যদি একটা ফ্যাক্টর রেখে দেবেন, m কিউব পেতে গেলে এই টার্মকে কি দ্বারা গুণ করলে m কিউব পাবো? এই টার্মটা এম স্কয়ার। ওকে, প্লাস কি m কিউব, m স্কয়ার দ্বারা 2 কে 2m স্কয়ার, আবার m+2 আরেকটা নিলাম। আমার এখানে ছিল কি -4m স্কয়ার, আমি পেয়েছি কি প্লাসের 2m স্কয়ার, তাহলে আমার শর্ট আছে এখানে -6m স্কয়ার। তাহলে -6m দ্বারা গুণ করে দিলে কি আসবে? -6m স্কয়ার প্লাস আছে -12m m+2। দেখেন ছিল -3m, আমরা পেয়েছি কত? -12m, তাই না? তাহলে যদি আমরা +9 দ্বারা যদি গুণ করি তাহলে দেখা যাবে +9m +18 0 হয় কিনা? জি স্যার। তাহলে m+2 কমন, আনকমন হচ্ছে m স্কয়ার -6m +9 0, m+2। দেখেন এটা m-3 হোল স্কয়ার সূত্র না? m-3 হোল স্কয়ার, স্কয়ার জি -2 স্যার। স্কয়ার। তখন হচ্ছে m এর গুলো আমরা একটা পাবো হচ্ছে -2, তার জন্য পাবেন 3, তাই না? তাহলে এই তিনটা আসছে, বুঝতে পেরেছেন? জি স্যার। জাস্ট এই আলোচনাটা হয়েছে দায় মুক্তির জন্য। আদারওয়াইজ আমি এই টাইপের অঙ্ক পরীক্ষায় দিলে ওই পরীক্ষার হলে হয়তো অনেকেই জিনিসটা জানেন, কিছুটা হলে মনে আছে, তো পরীক্ষার হলে যখন এরকম একটা টার্ম যখন চলে আসতো তখন অনেকেই ঝামেলা পড়ে যেতেন, তাহলে সমাধানটা কিভাবে করবো, সেজন্য এটা আলোচনা করবো। ঠিক আছে? তাহলে এখানে এক্সারসাইজ থেকে চাইলে আপনারা সলভ করতে পারবেন না বাসায়। আর আপনারা কিন্তু আমাকে কেউ কিছু বলছেন না কোথাও সমস্যা আছে কিনা, আর সমস্যাটা তখনই বলতে পারবেন যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, না করলে কোনো সমস্যা দাঁড়াবে না। যে কিছুই করছে না তার তো কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের কাজ হচ্ছে বাসায় এগুলোকে একটু প্র্যাকটিস করা, জি স্যার। ওকে? আর আগামী সপ্তাহে আপনাদের এক্সাম আছে, তাই না? আমার সাথে জি স্যার। স্যার আগামী একটু চেঞ্জ হয়েছে যে ইয়ের মধ্যে, যে অনেক স্টুডেন্ট আসছে অন্য সেকশন থেকে, এটার জন্য কি কি করব? বুঝি নাই, মানে অনেক স্টুডেন্ট তো সেকশন চেঞ্জ করে আসছে, তো তাদের কোন গ্রুপে অ্যাড করব? সেকশন চেঞ্জ করে কি কেউ আসছে নাকি আপনাদের সাথে? জি স্যার, অনেকজন আছে। তাহলে তার- তাদেরকে শেষ গ্রুপে দিয়ে দিবেন, লাস্ট যে গ্রুপটা আছে। আচ্ছা স্যার। আপনাদের গ্রুপ কয়টা যেন ছিল? 4টা না না স্যার, 3টা? আর বেশি মেবি 6টা না, মেবি না 5টা। তাই না, 5টা না, না না, সর্বোচ্চ 4টা, 4টা। সর্বোচ্চ 4টা। 4টা, সর্বোচ্চ 4টা। জি স্যার, স্যার 4টা। তাহলে ওই যে শেষ গ্রুপটা দিয়ে দিবেন, গ্রুপ 4 দিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকের আলোচনা করছি না, সবাই ভালো থাকি, আগামী পরীক্ষার দিন দেখা হবে ইনশাআল্লাহ। আর পরীক্ষা কিন্তু শোনেন, একটু খেয়াল করেন, পরীক্ষাটা কিন্তু হবে লাইভ, হ্যাঁ, পরীক্ষাটা যে টিউটোরিয়ালটা হবে লাইভ, ওকে। সেটা কিন্তু এরকম না যে আমি কোশ্চেন ওই ক্লাসরুমে দিয়ে দেবো, সেটা না। এক্সামটা লাইভ হবে, হয়তো সাবমিশনটা ক্লাসরুম হবে, ঠিক আছে? সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।